আসসালামু আলাইকুম। দ্য টাচলাইনে কার্লো আনচেলত্তির একটা মন্তব্য দেখলাম যেখানে তিনি বলেছেন যে রাফিনিয়ার জায়গায় তিনি নেইমারকে খেলাতেও পারেন। রাফিনিয়ার জায়গা বলতে ডান প্রান্ত থেকে তিনি নেইমারকে খেলাতে পারেন। কারণটা উল্লেখ করেছেন যে নেইমার এমন একজন প্লেয়ার যার সব পজিশনে খেলারই দক্ষতার জায়গা আছে এবং নেইমার সেটা পারবেন বলেই তার বিশ্বাস। এখন সত্যি কথা বলতে প্র্যাকটিক্যালি আনচেলত্তির এই কথাটা ইম্পসিবল মনে হলেও যেহেতু নেইমার একজন রাইট ফুটেড প্লেয়ার, তিনি ডান দিক থেকে কাট ইন করবেন, ওই অ্যাঙ্গেলটা আসলে অড একটা অ্যাঙ্গেল, তেমনটা মনে হলেও একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে দেই। নেইমার ডান পায়ের প্লেয়ার হলেও হি ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট প্লেয়ার্স যার বাঁ পায়ে গোলের সংখ্যা ১০০টার বেশি। অর্থাৎ নেইমার বাঁ পা দিয়ে ১০০টার বেশি গোল করেছেন। তিনি যখন বার্সেলোনায় ছিলেন ২৩টা গোল করেছেন তিনি বাঁ পা দিয়ে। তিনি যখন পিএসজিতে ছিলেন তখন তিনি ৩৩টা গোল করেছেন বাম পা দিয়ে। সো আলটিমেটলি কার্লো আনচেলত্তি কোনো কিছু যদি বলে থাকেন অবশ্যই তিনি একজন মাস্টার ট্যাকটিশিয়ান, তিনি ভেবে চিন্তেই কথাটা বলেছেন যে নেইমারের সেই দক্ষতার জায়গাটা আছে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, নেইমার যদি সত্যি কথা বলতে ডান দিকেই খেলেন এবং স্কটল্যান্ডের যে প্লেয়িং নেচার আমরা যদি দেখি যে এর আগের দিন স্কটল্যান্ড যেরকম ৫-৪-১-এ খেলেছে, তারা কিন্তু গোল খেয়েছে মূলত একটা ক্রসের মাধ্যমে, অর্থাৎ ক্রসের জায়গাটা দিয়ে তাদেরকে গোল দেওয়াটার সর্বোত্তম পন্থার জায়গা। তার মানে নেইমারকে আসলে ডান দিক থেকে অনেক বেশি মাত্রায় ক্রস করতে হবে, কিংবা নেইমার যদি ডান দিকে খেলেন তাকে ক্রস করতে হবে। এখন ক্রসের জায়গা আপনি প্রশ্ন করতে পারেন যে বা পায়ে কি নেইমার ক্রস করতে পারে? একটা ভিডিও ফুটেজ দেখাই, বার্সেলোনা যখন তিনি খেলতেন ডান দিক থেকে বা পায়ের একটা ফ্রি কিকে নেইমার গোলও দিয়েছিলেন। সো আমি যখন নেইমারকে দেখেছি, নেইমারকে বা পায়ে আমি ক্রস করতে দেখেছি, নেইমারের সেই ক্যাপাসিটির জায়গাটা আছে। সো চাইলে কিন্তু কার্লো আনচেলত্তি ওই জায়গাটায় ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আনচেলত্তি তাকে আসলে ডান প্রান্ত দিয়ে ব্যবহার করবেন না। এখন সেটা হয়তোবা তিনি বলার জন্য বলেছেন, এটা অপোনেন্টকে এক ধরনের একটা প্রেশার দেওয়া, যে অপোনেন্ট এই ব্যাপারটা নিয়ে তাহলে পরিকল্পনা করবে যে নেইমার যদি ডান প্রান্ত দিয়ে খেলে তাহলে অপোনেন্টের প্ল্যানটাকে তিনি একটু আসলে চেঞ্জ করানোর একটা পন্থা তার থাকতেও পারে। এটা কোচেরা এই কাজটা করেন। এখন সত্যি কথা বলতে স্কটল্যান্ডের সঙ্গে ব্রাজিল কিভাবে খেলবে দেখেন, আনচেলত্তির এই ব্রাজিলটার আমরা যে চমৎকার একটা ফ্লুইডিটি দেখি, সেই ফ্লুইডিটিটা খুব চমৎকার। এবং আপনি যদি দেখেন যে ব্রাজিল কিভাবে আসলে খেলে, মূলত ব্রাজিলের দুই ফুল ব্যাক, এই দুই ফুল ব্যাককে আমরা দেখি তারা অনেক বেশি মাত্রায় ওপরে উঠে খেলেন। যে সিকোয়েন্সটা দেখছেন এই সিকোয়েন্সে দেখবেন যে তাদের দুই ফুল ব্যাক অনেক বেশি মাত্রায় ওপরে উঠে খেলছেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের যে দুই উইং রয়েছে এবং তাদের যে আসলে সেন্টার ফরওয়ার্ড আছে, তাদের মধ্যে কিন্তু একটা বেশ ফ্রিডম থাকে। বিশেষ করে আপনি যদি ম্যাথিউস কুনিয়াকে খেয়াল করে দেখেন, ম্যাথিউস কুনিয়া কিন্তু এর আগের ম্যাচে সবচাইতে বড় প্রভাবক ছিলেন এই কারণে যে তিনি অনেক নিচের দিকে নেমে এসে তারপর খেলছিলেন এবং সেই জায়গাটা থেকে আসলে বিল্ড আপটা তো অনেক বেশি মাত্রায় সহযোগিতা করছিলেন ম্যাথিউস কুনিয়া। কিন্তু সত্যি কথা বলতে এর আগের দিন ব্রাজিল যে হাইতির সঙ্গে খেলেছে, হাইতি কিন্তু খুব সারপ্রাইজিংলি হাই প্রেসিং গেম খেলেছে, হাই ব্লকে খেলেছে, যেটা আসলে ধরা ছিল না। আমরা চিন্তা করছিলাম যে হাইতি হয়তো বা একটু লো ব্লকে খেলবে, বাট না, হাইতি খেলেছে আসলে হাই ব্লকে, যেটা ব্রাজিলের ওই খেলার জন্য অনেক বেশি মাত্রায় উপকারী ছিল। তবে এই ম্যাচে স্কটল্যান্ড কিন্তু খেলবে অনেক লো ব্লকে। স্কটল্যান্ড লো ব্লকে খেলবে, তার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা তাদের খেলার প্যাটার্ন। দ্বিতীয়ত, এই ম্যাচ যদি স্কটল্যান্ড ড্র করে, দে জাস্ট নিড আ ড্র, তারা যদি ড্র করে তৃতীয় দল হিসেবেও তাদের যাওয়ার পসিবিলিটি থাকে। সো আলটিমেটলি আপনি ধরে নেন এই ম্যাচে স্কটল্যান্ড লো ব্লকে খেলবে। এর আগের দিন হাইতির এগেইনস্টে ব্রাজিল যেরকম একটা হাই ব্লক পেয়েছিল, হাই ব্লক প্লতে সুবিধাটা আসলে কোন কোন জায়গায় ছিল আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে একটা বিল্ড আপ দেখে, এর আগের দিন যেমনটা হয়েছে, একটা বিল্ড আপে মূলত ব্রাজিলের যারা মিডফিল্ডার রয়েছেন সেই মিডফিল্ডারদের ৩জনকে মার্ক করে রেখেছিলেন আসলে হাইতির প্লেয়াররা, কারণ তারা উপরে উঠেই খেলছিলেন। ওই সময়টায় ম্যাথিউস কুনিয়া কিন্তু নিচের দিকে নেমে এসে তিনি ওই জায়গাটায় স্পেস ক্রিয়েট করেছিলেন এবং তিনি বল ক্যারিয়ার হিসেবে পরবর্তী সময় বলটাকে নিয়ে গিয়েছিলেন বা সেই জায়গাটায় তিনি তার কাজটা করেছেন। সো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে এর আগের দিন যে ভিনিসিয়াস জুনিয়র গোলটা দিয়েছিলেন, একটা লং বলের মাধ্যমেই তিনি গোলটা দিয়েছিলেন, কারণ ভিনি জুনিয়র এখানে স্পেস পেয়েছিলেন, আলটিমেটলি লাস্ট ডিফেন্ডারকে ক্রস করে গিয়ে স্পেস পেয়েছিলেন। কিন্তু আজকে স্কটল্যান্ডের সাথে এই সুযোগটা কিন্তু আলটিমেটলি ব্রাজিল পাবে না, কারণ স্কটল্যান্ড অনেক বেশি মাত্রায় লো ব্লকে খেলবে। তাইলে আসলে ব্রাজিল কি করতে পারে, ব্রাজিলের কাজটা আসলে কি হতে পারে? হ্যাঁ, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এইরকম লো ব্লকের এগেইনস্টে যখন কোনো টিম খেলে তখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় পেনাল্টি এরিয়ার কাছে বা পেনাল্টি এরিয়ার আশেপাশে একজন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, যে ওই জায়গাটায় ক্যারিশম্যাটিক কিছু একটা করতে পারবে, ওই জায়গাটায় যার একটা কাজ হবে। এবং আমার কাছে যেটা মনে হয় এই জায়গাটায় নান আদার দ্যান নেইমার জুনিয়র
তার চাইতে বেটার ভূমিকা আসলে কেউ পালন করতে পারবেন না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সেন্টার ফরওয়ার্ডের ওই জায়গাটা নেইমারের চাইতে বেটার কেউ করতে পারবে না। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে নেইমার কোথায় খেলবে, যেহেতু লো ব্লকে খেলতে যাবে সেই জায়গাটাতে আমরা ধরে নিচ্ছি যে স্কটল্যান্ড। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। নেইমারের 1-to-1 ড্রিবলিং ভালো, নেইমারের ফিনিশিং ভালো, নেইমার সেই জায়গাটায় কাজটা করতে পারবেন। এবং ম্যাথিউস কুনিয়ার কথা যদি বলেন, ম্যাথিউস কুনিয়া কিন্তু একটু নিচের দিকে নেমে খেলতে পছন্দ করেন এবং কুনিয়ার সঙ্গেও কিন্তু আলটিমেটলি নেইমারের ভালো যোগসাদৃশ হতে পারে, কারণ নেইমার ট্রেডিশনালি এমন পার্টনার পছন্দ করেন যে সমস্ত পার্টনাররা ওয়ান টাচে ভালো এবং বলকে হোল্ড করতে পারেন। এখন রাইট সাইডে কে খেলবেন আপনি যদি চিন্তা করে দেখেন, রায়ানের পসিবিলিটি আছে রাইট সাইডে খেলা, কারণ উইথ দ্য বল রায়ান কিন্তু অনেক ভালো। ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন যে বোর্নমাউথের হয়ে তিনি যে খেলেন, তিনি কিন্তু উইথ দ্য বল বেশ ভালো। আপনি যদি বলেন রাফিনিয়ার চাইতেও উইথ দ্য বলে তাকে আপনি বেটার বলতে পারেন। রাফিনিয়া হয়তো বা উইদাউট দ্য বল প্রেসিংয়ের ক্ষেত্রে খুব ভালো, রাফিনিয়া খুব ভালো প্রেসিং করতে পারেন, বাট উইথ দ্য বল আমার কাছে রায়ানকে খুব ভালো লাগে। সো আলটিমেটলি রায়ান উইথ দ্য বল ওই জায়গাটা রাইট সাইডে খেলতে পারেন। এখন নেইমার প্রথমার্ধ থেকে খেলবেন কি খেলবেন না সেটা তো আসলে আমরা জানি না, কিন্তু যদি ধরি যে নেইমার প্রথমার্ধ থেকে খেলছেন না, তাইলে বিষয়টা এরকম হবে যে ম্যাথিউস কুনিয়া হয়তোবা এখানে আসলে নিচের দিকে অত বেশি নামবেন না, তিনি হয়তো উপরের দিকেই থাকতে পারেন। আবার এমন হতে পারে কুনিয়ার জায়গায় ইগার থিয়াগোকে নামাতে পারেন আজকে, যদি শুরুর দিকে নেইমার না খেলেন। এটা কিন্তু হতে পারে যে শুরুর দিকে নেইমার না খেললে পরে ইগার থিয়াগোকে খেলাতে পারেন, কারণ কুনিয়া একটু নিচের দিকে এসে খেলতে পছন্দ করেন। সো আলটিমেটলি এরকমও হতে পারে যে ইগার থিয়াগো খেলছেন কুনিয়ার জায়গায়, এরকমটা হতে পারে। আবার যদি এরকম আমরা চিন্তা করি যে না কুনিয়াই খেলছেন, তাইলে ওই জায়গাটা একদম সেম সেট আপ, পাকে তার ডান দিক থেকে রায়ান খেলবেন, এরকম একটা সেট আপে। তবে দুই ফুল ব্যাক অনেক বেশি মাত্রায় উপরে উঠবে এবং ক্যাসেমিরোর কাজটা থাকবে অনেক বেশি মাত্রায় তাদের ডিফেন্ডার, দুই যে সেন্টার ব্যাক রয়েছে সেন্টার ব্যাককে প্রোটেকশন দেওয়া। আর যদি ধরেন নেইমার প্রথমার্ধ থেকেই খেলছে, তাইলে আমার কাছে মনে হয় যে আরেকটা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ হবে এবং সেই স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জটা এরকম, নেইমার হয়তো বা সামনের দিকে থাকবেন, কুনিয়া তার নিচে থাকবেন, পাকেতা হয়তো বা ডান দিকে সরে যাবেন, এই কাজটাও হতে পারে। আরেকটা বিষয় আমরা দেখেছি উইথ দ্য বল কিন্তু এর আগের দিন ভিনিসিয়াস জুনিয়র প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন যে তাকে আনচেলত্তি বলেছিলেন যে তুমি দুই সেন্টার ব্যাকের মাঝখানের পজিশনে চলে গেলে তোমার গোল পাওয়ার সংখ্যাটা অনেক বেশি থাকবে। সো ভিনি জুনিয়র কিন্তু এরকম হতে পারেন উইথ দ্য বল নেইমার এবং ভিনি জুনিয়র পজিশন শিফটও করতে পারেন যদি নেইমার আসেন, যে ভিনি জুনিয়র একটু ভেতরের দিকে ঢুকে গেলেন, নেইমার হয়তো বা ওই দিকে চলে গেলেন, সেটাও তাদের মধ্যে খেলার এক ধরনের ফ্লুইডিটি তারা হয়তো বা আনতে পারেন বা সেটা হয়তো বা আমরা দেখতে পারি। বাট আমার কাছে মনে হয় যে নেইমার ফার্স্ট হাফ থেকে যদি নেইমার ফার্স্ট হাফ থেকে খেলেন অনেকগুলো স্ট্র্যাটেজি হতে পারে। বাট এই টাইপের টিমের এগেইনস্টে যখন আপনি খেলছেন তখন বক্সের সঙ্গে বা বক্সের কাছে একজন প্লেয়ার দরকার হয় যেই প্লেয়ারটার সত্যি কথা বলতে লো ব্লক ভাঙতে পারার ক্যাপাসিটি আছে। অ্যান্ড আই রিয়েলি মিস রোনাল্ডো নাজারিও অন দ্যাট। আমি যে প্রজন্মের ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছি, ওই প্রজন্মের ব্রাজিলের খেলাতে টু বি ভেরি অনেস্ট রোনালদো নাজারিও ওয়াজ দ্যাট পারসন যে আসলে ওই লো ব্লকটাকে অনেকভাবে ভাঙতে পারে। সো যে কোনো কিছু হতে পারে, যে কোনো কম্বিনেশন হতে পারে। নেইমার যদি শুরুর দিক থেকে খেলেন তখন একরকমের ব্যাপার, আমি যেটা বলছিলাম। আর যদি না খেলেন আমার মনে হয় যে রায়ান রাইট সাইড থেকে হয়তো বা খেলবেন, একদম বেসিকভাবেই যাবে। এমন হতে পারে ইগার থিয়াগোকে আজকে খেলাতেও পারে ব্রাজিল, কারণ ওই যেটা বলছিলাম যে পেনাল্টি এরিয়ার ভেতরের একটা ব্যাপার আছে, কুনিয়া যেহেতু একটু নিচের থেকে খেলেন। আবার যদি এরকমভাবে খেলতে চান যে কুনিয়া নেইমার তারা একসঙ্গে খেলছেন, আমার মনে হয় ব্রাজিলের এই টিমের ক্যাপাসিটি অনুযায়ী যে বক্সের যে জায়গাটা বলছিলাম নেইমারের সামনে খেললে পরে হয়তো এফেক্টিভিটিটা অনেক বেটার হতে পারে। দ্যাট ইজ মাই থট। বাট আনচেলত্তি আমার মনে হয় যে তিনি তার মতো করে ফরমেশন সাজাবেন, তিনি তার মতো করে করবেন এবং আই হোপ যে একটা বেটার গেম আমরা দেখতে পাবো। এইখানে মনে হয় খুব কম গোলের খেলা হবে, কারণটা হচ্ছে যে স্কটল্যান্ড অনেক বেশি মাত্রা লো ব্লকে খেলবে। 1-0 মেবি 2-0 সেটা একটা জায়গা, আই ডোন্ট নো, বাট সেরকমই হয়তো বা হতে পারে। ব্রাজিলের ডিফেন্স নিয়ে তো একটা কথা আছেই যে কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের ডিফেন্সের সেই জায়গাটা ডেফিনেটলি একটু ভালনারেবল থাকে। বাট ক্যাসেমিরো শুড প্লে দ্য ভাইটাল রোল, কারণটা হচ্ছে ক্যাসেমিরো এমন একটা জায়গায় খেলবেন যেখানে দুই সেন্টার ব্যাককে তার কিন্তু প্রোটেকশন দিতে হবে, কারণ দুই সেন্টার ব্যাকেরই বেশ ভালো রেকর্ড আছে সিলি মিস্টেক করা। মার্কুইনোস বলি কিংবা তার পার্টনারের কথা যাই বলি না কেন, আমি দুজনেরই কিন্তু রেকর্ড রয়েছে আলটিমেটলি সিলি মিস্টেক করার। সো যেটায় ক্যাসেমিরোর ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।